সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো মনে করাই দিছো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে আদর্শ গ্যাসের জন্য গ্রাফটা হওয়ার কথা ছিল এইরকম, যে এরকম স্ট্রেট লাইন, রাইট? এরকম স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, রাইট? এটা কার জন্য? আদর্শ গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য। ওকে, মানে যে কোনো একটা আদর্শ গ্যাসের এই লাইনটা ফলো করা উচিত, তাই না? এটা আমরা অলরেডি পড়ে আসছি বলের সূত্র থেকে, যে পিভি আর পি এর গ্রাফ যদি একই, তাহলে যে কোনো একটা আদর্শ গ্যাসকে এই লাইনটা ফলো করা উচিত। তো বিজ্ঞানী এমাগা একটা এক্সপেরিমেন্ট চালাইছে। উনি প্রথমে হাইড্রোজেনের উপরে এক্সপেরিমেন্ট চালাইছে, চালানোর পর দেখলো যে হাইড্রোজেনের গ্রাফটা আঁকার পর দেখলো যে গ্রাফটা এরকম আসে। এক্সপেরিমেন্ট কি চালাইছে এগুলো তোমাদের সিলেবাসে নাই, কিন্তু চালানোর পর গ্রাফটা কি আসছে এটা তোমাদের সিলেবাসে আছে। তো গ্রাফটা আসছে একটু একটু বাঁকা, এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে আসছিল। ওকে, তাহলে আসার কথা ছিল এরকম, কিন্তু আসছে এরকম হাইড্রোজেনের ক্ষেত্রে, মানে পুরোপুরি সোজা হয় নাই, বুঝছো, একটু বাঁকা হয়ে গেছে। তারপর উনি নিচে হচ্ছে নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেন নেয়ার পরে দেখছে যে একটু ডাউন হয়ে গেছে, একটু ডাউন হয়ে তারপরে স্ট্রেট হয়ে গেছে, তাও আবার উপর দিয়ে গেছে এরকম। এটা কার ক্ষেত্রে? উনি দেখলো নাইট্রোজেনের ক্ষেত্রে। তারপর উনি নিল হচ্ছে কাকে? অক্সিজেনকে। অক্সিজেনকে নেয়ার পর দেখলো যে গ্রাফটা আসে এরকম, আরেকটু ডাউন হইলো, আরেকটু ডাউন হয়ে এভাবে উঠে গেছে। এটা কার জন্য আসছে? অক্সিজেনের জন্য। আরেকটু ডাউন হয়েছে কার জন্য? কার্বন ডাই অক্সাইডের জন্য। তারপর উনি চারটা গ্যাস নিয়ে যখন একটা গ্রাফ আঁকলো, দেখলো যে গ্রাফটা সবার এরকম আসা উচিত ছিল, সবার কিন্তু এরকমই আসা উচিত ছিল আদর্শ গ্যাসের মতো। কিন্তু যেহেতু তার আদর্শ গ্যাস না, কেউ কেউ সামান্য বিচ্যুতি হয়েছে, কেউ অনেক বেশি বিচ্যুতি হয়েছে, রাইট? যেমন কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি বিচ্যুত, আর আর হাইড্রোজেনটা কি সামান্য বিচ্যুত, রাইট? এখন এই ঘটনাটা কেন এরকম ঘটলো? সো উনি এখান থেকে একটা জিনিস বের করলো, সেটা হচ্ছে গ্যাস যত হালকা, হালকা মানে হচ্ছে যার ভর কম, যেমন হাইড্রোজেনের ভর কিন্তু অনেক কম, কত? 2। নাইট্রোজেনের কত? 14। 14 না, সরি, নাইট্রোজেন গ্যাসের হচ্ছে 28, তাই না? 28। আর অক্সিজেনের কত? 32। কার্বন ডাই অক্সাইডের কত? 44। তার মানে দেখো, আমরা যদি ভর হিসাব করি, তাহলে H2 এর ভর সবচেয়ে কম, তার চেয়ে ভর বেশি হচ্ছে নাইট্রোজেনের, তার চেয়ে ভর বেশি হচ্ছে অক্সিজেনের, তার চেয়ে ভর বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম যে যার ভর যত বেশি, তার বিচ্যুতিও তত বেশি। আদর্শ গ্যাস থেকে তার বিচ্যুতি তত বেশি, সে তত কম আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য দেখায়। আর যে যত হালকা, সে ততটা কাছাকাছি। কার কাছাকাছি? আদর্শ গ্যাসের কাছাকাছি, রাইট? তার মানে হালকা হইলে দেখো প্রায় কাছাকাছি, আর যখন খুব ভারী হয়ে যায় তখন অনেক বেশি বিচ্যুত ঘটে তার। মানে এই কার্ভের মতো তো হচ্ছেই না, একবার ডাউন হয়ে একবার আপ হচ্ছে, রাইট? তুমি যখন প্রেসার বাড়াচ্ছ, এটা কিন্তু প্রেসার, প্রেসার বাড়লে কি হওয়া উচিত ছিল? যে পিভি যা ছিল তাই থাকা উচিত ছিল, কোনো আপস এন্ড ডাউনস হওয়ার কথা ছিল না। অথচ এখানে দেখা যাচ্ছে প্রথমে ডাউন হইলো, পরে আবার আপস হচ্ছে, রাইট? যেটা কিন্তু হওয়ার কথা ছিল না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আদর্শ গ্যাস হচ্ছে এই লাইনটাকে ফলো করে, আর বাস্তব গ্যাস হচ্ছে এই এগুলোকে ফলো করে, উল্টাপাল্টা লাইন দেখায়, এরকম বিচ্যুতি ঘটে। ওকে, সো তোমাদের কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, কার কোনো কোশ্চেন নাই? ওকে, ফাইন। এখন একটা জিনিস সম্পর্কে আমরা জানবো, যেটাকে বলা হচ্ছে গ্যাসের সংকোচন সংকোচনশীলতা গুণাঙ্ক, বা এটার আরেকটা সুন্দর নাম আছে পেষণ গুণাঙ্ক। একে বলা হচ্ছে পেষণ গুণাঙ্ক। সো এই গুণাঙ্কটা মানে কি, এটা আবার কি বোঝায়? সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। ওকে, গুণাঙ্ক, আচ্ছা ফাইন। তো এই সংকোচনশীলতা গুণাঙ্ক বলি বা পেষণ গুণাঙ্ক বলি, জিনিসটা কি আসলে? এটা হচ্ছে, আমরা ধরো জানি পিভি সমান আরটি এক মোল গ্যাসের জন্য, তাই না? সো তুমি যদি এই পিভি আর আরটির অনুপাত নাও, পিভি ডিভাইডেড বাই আরটি, এটা যদি অনুপাত নাও, তখন যেটা বের হয়, এই অনুপাতটা যেটা বের হয়, এটাকে জেড দিয়ে প্রকাশ করছে, এবং এটাই হচ্ছে আমার পেষণ গুণাঙ্ক। তোমরা বলতে পারো, ভাইয়া এক মোল গ্যাস না যদি অন্য যে কোনো সংখ্যক মোল হইতো, তখন এনআরটি হইতো, তখন জেড হইতো কি? জেড হইতো তখন পিভি সমান এনআরটি। সমস্যা কি? কথা হচ্ছে এই জেডটার নামই হচ্ছে, আমরা একটা ধ্রুবক দিচ্ছি, এটাকে আমরা বলতেছি, এই অনুপাতটাকে আমরা বলতেছি হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক, ঠিক আছে? সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যে গ্রাফটা একটু আগে আঁকছি, উপরের দিকে ছিল পিভি,
রাইট, উপরের দিকে ছিল পিভি এবং এই পাশে ছিল হচ্ছে প্রেসার। তো এই গ্রাফটা যতটুকু উচ্চতায় থাকে এটাকে আমরা বলতে পারি আবার আরটি। কি বলতে পারি? আরটি। এখন তোমরা বলতে পারো ভাই আরটি কেন বলবো? এটা তো হচ্ছে পিভি, এই যে 10 পিভি মানে যে আপনি 10 লিখছেন, তো পিভি সমান আরটি না? এক মোল গ্যাসের জন্য পিভি সমান আরটি না? তো পিভি যেই কথা আরটি তো একই কথা। তাহলে এই হাইটটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ ঠিক আছে, 10 উচ্চতায় আছে, 10 মানে পিভি, আরটিও তো বলতে পারি তাই না? আরটিও আমরা বলতে পারি। তো এই পিভি আর আরটি যে অনুপাত সেটাকে আমরা বলতেছি জেড। সো তোমরা একটু ভালো করে তাকাও, একটু ভালো করে এই রেখার দিকে তাকাও। এই রেখাটার পিভি হচ্ছে 10 আর এই উচ্চতাটাও হচ্ছে 10ই। দেখো উচ্চতাটা কিন্তু উঠানামা করতেছে না, স্ট্রেট স্ট্রেট। তাহলে স্ট্রেট হওয়া মানে কি? আরটি হচ্ছে এই পিভিটাই। তাহলে পিভি আর আরটি কাটাকাটি গেলে জেড এর মান কত আসবে বলো তো আদর্শ গ্যাসের জন্য? মেসেজ দাও তো। 1 এক্স্যাক্টলি। তার মানে আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য z is equals to 1। ওকে ফাইন। কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? কিন্তু গ্যাস যদি আদর্শ না হয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, গ্যাস যদি আদর্শ না হয় তাহলে তার জেড কিন্তু 1 হবে না। 1 এর চেয়ে বেশিও হইতে পারে, 1 এর চেয়ে কম হইতে পারে। কিভাবে? দেখো এইখানে নিলা, এখানে এক ধরনের পিভি পাবা, এখানে আরটি। কারণ আমরা তো দেখছি যে বাস্তব গ্যাসের সময় পিভি সমান আরটি হয় না। বাস্তব গ্যাসের সময় পিভি সমান আরটি হয় না। বাস্তব গ্যাসের সময় ফর্মুলাটা চেঞ্জ হয়ে কি হয় কে বলতে পারবে? হাত তোলো। পিভি সমান আরটিটা চেঞ্জ হয়ে যায়, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা পাইছি বাস্তব গ্যাসের সময়, তখন কি হয় সেটা মনে নাই? গত ক্লাসে দেখাইছি। সীমান্ত বলো। p plus n square a by b square into v minus nb। এন টি এন ভি জি, কি লিখ বলছো? n nb। বি বি ও ছোট হাতের বি, হ্যাঁ তাহলে ঠিক আছে। সমান হচ্ছে পিভি সমান এন আর টি। আচ্ছা এন আর টি, জি। ফাইন। তো এরকম ছিল আর কি মোটামুটি, তাই না? তার মানে দেখো পিভি সমান এন আর টি হয় না বাস্তব গ্যাসের সময়। তার মানে আমরা যদি পিভি ডিভাইডেড বাই আর টি রেশিও জেড বের করি বাস্তব গ্যাসের সময়, তখন তোমরা বুঝতে পারতেছো পিভি আর আর টি সমান না। তার মানে জেড এর মান হয় একের চেয়ে ছোট হবে অথবা একের চেয়ে বড় হবে, কখনো 1 হবে না, কখনো এই দুটো সেম হয় না, এই দুটো কখনো সেম হয় না। ওকে, আর সেম হইলে তো এটার বাস্তব গ্যাসই থাকতো না, এটা তো তাহলে আদর্শ গ্যাসই হয়ে যেত, তাই না? সো সেম থাকলে তো আমরা পিভি সমান এনআরটি লিখতাম, আর এনআরটি লিখা মানে সে এই ফর্মুলাটা মানে, আর এই ফর্মুলাটাকে আমরা বলছি আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই ফর্মুলাটা মানা মানে বাস্তব গ্যাসটা কি হয়ে যেত? আদর্শ গ্যাস হয়ে যেত, তাই না? মানে বাস্তব গ্যাসের সময় কখনো এটা কাটাকাটি করলে 1 পাবা না, বুঝতে পারছো? তার মানে আমি আরেকটা গ্রাফ আঁকি। এইদিকে দিলাম জেড, এবার পেশন গুণাঙ্ক জেড দিলাম। ওকে, জেড এর নাম তোমরা জানো, পেশন গুণাঙ্ক। আর এইদিকে দিলাম হচ্ছে প্রেসার, শুধু প্রেসার। তখন আদর্শ গ্যাসের জন্য হওয়ার কথা এরকম। কেন এরকম হওয়ার কথা বলতো? কারণ আদর্শ গ্যাসের জন্য জেড এর মান সব সময় 1, যাই হোক না কেন, প্রেসার যাই হোক না কেন, যাই হোক না কেন, এটা কাটাকাটি গেলে সব সময় আদর্শ গ্যাসের সময় জেড এর মান সব সময় 1 হবে, এটা মনে রেখো। আদর্শ গ্যাসের সময় জন্য জেড এর মান অলওয়েজ 1। তাহলে দেখো আমি ওয়াই অক্ষ বরাবর কাকে রাখছি? জেড। তাহলে জেড এর মান অলওয়েজ কত? অলওয়েজ 1। প্রেসার তুমি বাড়াও কমাও যা খুশি তাই করো না কেন, জেড এর মান কিন্তু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, রাইট? কিন্তু আমরা যদি এবার অন্য কোনো গ্যাস নিয়ে আলোচনা করি, ধরো নাইট্রোজেন গ্যাস নিয়ে আমরা আলোচনা করলাম। ধরো আমরা কাকে নিলাম? নাইট্রোজেন গ্যাস। ওকে, নাইট্রোজেন গ্যাস নিয়ে আলোচনা করলাম। তো ফাইন, নাইট্রোজেন গ্যাস কি হয় যে নাইট্রোজেন গ্যাসকে যদি তুমি অনেক ঠান্ডা অবস্থায় রাখো, ধরো সে -100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যখন থাকে, তখন সে অনেক বিচ্যুতি ঘটে, অনেক বিচ্যুতি ঘটে। তোমরা একটু বলো তো যে টেম্পারেচার যদি আমরা বাড়াই না কমাই, কি করলে সে অনেকটা মানে বাস্তব গ্যাসের কাছাকাছি চলে আসবে? মেসেজ দাও তো। মানে কোন একটা বাস্তব, সরি আদর্শ গ্যাসের কাছাকাছি আসবে আর কি। কোশ্চেনটা হচ্ছে যে একটা আদর্শ গ্যাসের টেম্পারেচার বাড়াবো না কমাবো, কি করলে আদর্শ গ্যাসের কাছাকাছি আসবে? বাড়াইলে। নাইমা বলতেছে বাড়াইলে। ওকে ফাইন,
তার মানে আমরা চাচ্ছি এই কার্ভটাকে, একটু খেয়াল করো, এই কার্ভটাকে এটার মতো করতে। এটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে আমরা কি করব, টেম্পারেচার বাড়াবো। বাড়ানোর পর দেখা গেল যে এটা একটু কমে এরকম হয়ে গেল। আচ্ছা, বাড়ানো মানে ধরো -70 নিয়ে আসলাম, মাইনাস ধরো 70 থেকে -70 থেকে মাইনাস +50 ডিগ্রিতে নিয়ে আসলাম। তারপর ধরো এখান থেকে আমরা করতে করতে +50 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। আমি কিন্তু টেম্পারেচার অনবরত বাড়াচ্ছি, খেয়াল করে দেখো। তারপর হচ্ছে এরকম করতে করতে আমরা হচ্ছে কততে নিয়ে আসলাম, ধরো 700 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। একটু খেয়াল করো, টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে যখন আমি 700 ডিগ্রিতে নিয়ে আসলাম, এই কার্ভটা তখন মোটামুটি দেখো যে আদর্শ গ্যাসের কাছাকাছি চলে আসছে, রাইট? আদর্শ গ্যাসের কাছাকাছি চলে আসছে। তার মানে আমরা এই কার্ভ থেকে বা এই গ্রাফ থেকে এই প্রমাণটাও পাই যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি আমরা বাড়াইতে থাকি, তাহলে সেই গ্যাসটা মোটামুটি কিছুটা আদর্শ গ্যাসের, এই যে এটা ছিল আদর্শ গ্যাসের লাইন, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে মান হচ্ছে 1। তাহলে এই কার্ভটা তখন মোটামুটি আদর্শ গ্যাসের কাছাকাছি চলে আসতেছে। সো এই কার্ভ দিয়ে এটাও প্রুভ হয় যে আমরা যদি তাপমাত্রা বাড়াইতে থাকি, সে অনেকটা আদর্শ গ্যাসের কাছাকাছি চলে আসতে পারবে। ওকে, সো এটা আমরা কিসের মাধ্যমে বুঝলাম? পেশন গুণকের মাধ্যমে বুঝলাম, বা এই কার্ভ দিয়ে বুঝলাম। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তো মজার ব্যাপার হচ্ছে, যেই তাপমাত্রায় ধরো এমন একটা তাপমাত্রা দিলা যে একেবারে 100% সে আদর্শ গ্যাসের রেখাকে ফলো করে ফেললো, যেটাকে আমরা বলি যে সে আদর্শ গ্যাস হয়ে গেল। তো যেই তাপমাত্রায় কোনো গ্যাস বাস্তব থেকে, কি অবাস্তব লিখবো না, বাস্তব থেকে আদর্শ হয়ে যায়, তাকে বয়েল তাপমাত্রা বলে। মনে থাকবে, বয়েলের তাপমাত্রা বলে, বয়েলের তাপমাত্রা। যদি এটা পসিবল না, তবে এটাকে কি বলা হয়? বয়েলের তাপমাত্রা। যদি এরকম কোনো তাপমাত্রা পাওয়া যায় যে তাপমাত্রায় নিলে বা নিতে পারলে সে আদর্শ গ্যাস হয়ে যাবে, সে তাপমাত্রাটাকে কি বলা হয়? বয়েলের তাপমাত্রা বলা হয়। ওকে, জাস্ট অবজেক্টিভের জন্য মনে রাখো, দ্যাটস ইট। তারপর এখানে বই লেখা আছে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণের শর্ত, যেটা আমি গত ক্লাসে পড়ায় ফেলছি। তো শর্তটা হচ্ছে টেম্পারেচার কি করতে হবে, বাড়াইতে হবে, এবং প্রেসার হচ্ছে কমাইতে হবে। সো এই তো মোটামুটি কাহিনী। তারপর এখানে বলা আছে গ্যাসের আয়তন সংশোধন, চাপ সংশোধন, এটা আমি গত ক্লাসে পড়ায় ফেলছি। তারপর এখানে বলা আছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, চাপ সংশোধন ফ্যাক্টর, এগুলো নিয়ে আলোচনা করা আছে। সো তোমরা, এরপর আছে গ্যাস সিলিন্ডারকরণ সূত্র। অর্থাৎ হাজারিনাগের বই অনেক কিছু পড়ে ফেলছি। বজ্রপাতের মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, এগুলো দেখা ফেলছি। ওকে, ফাইন। যতটুকু পড়াইছে আমার মনে হয় এনাফ, বেশি পড়াই ফেলছি। এগুলো তো তোমাদের বাসায় শেষ করতে হবে, তাই না? সো যতটুকু পড়াইলাম বাসায় একটু ভালো করে দেখো, বা বই পড়ো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লাস করার চেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাসায় টাইম দাও, বইটা পড়ো। এটা সবচেয়ে জরুরি। তোমার কাছে ক্লাস না করলেও তুমি যদি বাসায় বই পড়ো, খুবই ভালো। ক্লাস কেন করতেছো? জাস্ট একটা গাইডলাইন পাওয়ার জন্য। আমি কেন ক্লাস করতাম ইন্টারে থাকতে? স্যারদের গাইডলাইন পাওয়ার জন্য। জাস্ট স্যার আমাকে ধরায় দিত, এই জিনিসটা এরকম, ওই জিনিসটা ওইরকম। পড়তে হইতো কিন্তু আমাকে নিজেকেই, মনে রাখতে হইতো আমাকেই। স্যার কিন্তু মনে রাখতো না। স্যারের মনে রাখাটা স্যারের লাভ, আমার কোনো লাভ নেই। সো তোমাকে অবশ্যই দিন শেষে বাসায় পড়তে হবে, বাসায় টাইম দিতে হবে বইয়ে, ঠিক আছে? সো যতটুকু পড়াইলাম, আজকে আমার গলার কারণে আমি খুব জোরে কথা বলতে পারতেছি না, বাট আমার মনে হয় তোমরা ক্লিয়ার শুনতে পাইছো। কোনো সমস্যা হলে আমাকে জানাইও। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখি গলা একেবারে বসে গেছে। তোমাদের আগে আরেকটা ক্লাস ছিল আমার আইসিটি, ওইটা নিয়ে তারপরে এই ক্লাসটা নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি আজকে ক্লাসে। সো সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে বাসায় বইটা পড়ো, ঠিক আছে? যা যা পড়াইলাম বইটা পড়ো। আর নাইট্রোজেন ফিক্সেশনটা চেষ্টা করো কবিরের বই থেকে পড়ার। যার কাছে কবিরের বই নাই, সমস্যা নাই, আমি যতটুকু পড়াইছি ততটুকু মনে রাখো, দ্যাটস ইট। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা আরেকটু সামনের দিকে আগায় যাব। আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারের শেষের দিকে আগায় যাচ্ছি, তবে শেষের দিকে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে। অনেকগুলো ছোট ছোট টপিক আছে, তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। ও আচ্ছা, ডাল্টনের সূত্রটা বাকি আছে, ডাল্টনের তত্ত্বটা বাকি আছে। আর এদিকে বাকি আছে হচ্ছে এসিড ক্ষার নিয়ে তিনটা মজার মজার তত্ত্ব বাকি আছে, এগুলো আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। আর আজকে কোনো হোমওয়ার্ক থাকবে কিনা? না, আজকে কোনো হোমওয়ার্ক থাকতেছে না, আজকে কোনো হোমওয়ার্ক থাকতেছে না। তোমরা হচ্ছে বাসায় বইটা পড়ো, এটা হচ্ছে তোমাদের প্রতি রিকোয়েস্ট।
আমি নেক্সট ক্লাসে এসে আজকে ক্লাসের উপর বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তখন যেন বলতে পারো। ওকে, ওইভাবে বইটা পড়ে রেখো। আর বই পড়তে গিয়ে কোনো সমস্যা পাইলে নিজেরা ডিসকাস করো, আর যদি সলিউশন না পাও আমাকে ক্লাসে জিজ্ঞেস করো, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, তোমাদের সাথে আমার পরশুদিন সেম টাইম দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ। না বুঝছা কি বললাম ভাই, পেজ উল্টায় নতুন নতুন বিজ্ঞানীর নাম আর তাদের তত্ত্ব দেখা যায়। রিডিং পড়বা, মেইন জিনিসগুলো তো আমি দেখাই দিচ্ছি, তাই না? বাকিগুলো একটু রিডিং পড়ো। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।